প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট সোনামণি বন্ধুদের জন্য প্যানভিশন টিভির বিশেষ আয়োজন গল্প শুনিয়ে এসো অনুষ্ঠানে। আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে আমাদের ছোট্ট সোনামণি বন্ধু দিয়ে ভরে গেছে আমাদের আজকের এই গল্পের আসর। চলুন তাহলে গল্প শোনা যাক। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি, যদিও একটু শীতটা বেশি পড়েছে বলে আমাদের সবারই একটু বেশি বেশি গরম গরম কাপড় পরতে হচ্ছে, তাই না? হ্যাঁ, তোমাদের কি শীত লাগে না, নাকি শুধু আমারই লাগে? তোমাদের লাগে শীত? শীত আসলে আমাদের নানান ধরনের অসুখ বিসুখও হয়, কাশি হয় কারো, জ্বর হয় কারো, হ্যাঁ। কিন্তু তবুও আমরা শীত ঋতুকে অনেক ভালোবাসি, তাই না? কেন ভালোবাসি? কেননা এই সময় এসে আমাদের স্কুলের পরীক্ষা শেষ হয়ে যায়, হ্যাঁ, পড়ালেখার একটা ব্রেক পাওয়া যায়, আমরা বেড়াতে যেতে পারি, হ্যাঁ। আর গ্রামে গ্রামে তখন এই সময় কি হয়, পিঠা বানানোর ধুম পড়ে যায়, হ্যাঁ, খেজুরের রস পাওয়া যায়। তোমরা কি কখন খেজুরের রস খেয়েছো? অনেক মিষ্টি লাগে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন আবার একটু সাবধানে খেতে হয়, কেননা মানুষের মতন পাখিরাও খেজুরের রস অনেক পছন্দ করে। এরকম একটা পাখির নাম হচ্ছে বাদুর। কি নাম? তোমরা দেখেছো বাদুর? বাদুর একটা মানে এমন একটা পাখি যেটি ডিম পারে না, সরাসরি বাচ্চা দেয়। তাহলে এটাকে পশুরা বলে ও আমাদের দলের, আর পাখিরা বলে ও আমাদের দলের। হ্যাঁ, ওর চেহারাটা অনেকটা পশুর মতনই, আবার পাখা আছে, উঠতে পারে। সে এক আজব প্রাণী। তো আজকের এই গল্পের আসরে আমরা কিন্তু ওই বাদুরের কীর্তি নিয়ে আমরা একটা মজার কিছু শুনবো, সেটা আমরা শেষের দিকে শুনবো। হ্যাঁ, তো শুরুতে আমরা কি শুনবো? শুরুতে আমরা শুনবো, ও বাদুরের কথাটা কেন বললাম, বাদুরেরাও রস খুব পছন্দ করে, খেজুরের রস। হ্যাঁ, সবাই যখন ঘুমিয়ে থাকে, আর খেজুরের হাঁড়ি তো বিকেলবেলা পাতা হয়, আর সারা রাত টুপ 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 করে খেজুর গাছ থেকে রসটা হাঁড়িতে পড়ে, আর সকাল হলে পুরো এক হাঁড়ি মিষ্টি খেজুরের রস হয়ে যায়। তো মানুষ যখন যখন ঘুমিয়ে থাকে, অনেক রাতে বাদুরেরা আসে, দল বেঁধে আসে, এসে ওই খেজুরের হাঁড়ি থেকে তারা কি করে, রস খায়। তো রস খেতে এসে তারা কি করে, ওই হাড়ির মধ্যে এক ধরনের জীবাণু দিয়ে যায়, হ্যাঁ, যেটি তারা ইচ্ছে করে দিয়ে যায় না, যেটি তাদের শরীরে থাকে, তাদের ঠোঁটে থাকে। হ্যাঁ, তো সেই জীবাণুটার নাম হচ্ছে নিপাহ ভাইরাস। কি নাম? এই ভাইরাস যখন আবার মানুষের শরীরে প্রবেশ করে ওই রস খাওয়ার মধ্য দিয়ে, তখন সেই মানুষের শরীরেও নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ে, আর তখন মানুষের মৃত্যু ঘটেই যায়। তো এই জন্য আগে যেমন আমরা খুব মানে সহজে আমরা খেজুরের রস খেতাম, হ্যাঁ, যখন তখন খেতাম, এখন আমরা একটু হিসেব নিকেশ করে খাই। বা গাছি ভাই যারা খেজুরের গাছে হাঁড়ি যারা ঝুলিয়ে দেন, তারাও চিন্তা করেন যে যেন বাদুর না আসতে পারে, তারা নানা রকম জাল টাল বিছিয়ে রাখেন যেন বাদুর না আসতে পারে। তোমরা দেখেছো না এরকম গ্রামে গিয়ে? হ্যাঁ, তোমরা অবশ্য গ্রামে একটু কম যাও, এত কিছু দেখবে কেমন করে। হ্যাঁ, তো যখন যাবে তখন খেয়াল করবে, দেখবে। তো যাই হোক, আমরা আজকে একজন কবির জীবনের গল্প বলবো। তিনি ছোটদের জন্য অনেক মজার মজার লেখা লিখেছেন। হ্যাঁ, তার মধ্যে একটি তার অসাধারণ লেখা হচ্ছে বাদুরের কীর্তি। এটি একটি গল্প, আমরা শেষের দিকে এটি শুনবো ইনশাআল্লাহ। তো আজকে কবি ফররুখ আহমেদের তাহলে কবে জন্ম হয়েছে? নিশ্চয়ই একজন মানুষ একেবারে একদিনই কবি হয়ে যায় না, তাই না? পৃথিবীতে মানুষ এসে কি একদিনই বড় হয়ে যায়? প্রথমে একটা বাবু থাকে না, ছোট্ট বাবু থাকে না? হ্যাঁ, ছোট্ট একটা তুলতুলে বাবু, কিচ্ছু বোঝে না, কিচ্ছু করতে পারে না। হ্যাঁ, তাকে কোলে নিয়ে রাখতে হয়, সে বিছানাতেই সে খাওয়া দাওয়া করে, আবার বিছানাতেই কী করে, হ্যাঁ, আরেকটি কাজও করে, কী করে, হাগুমন্তু করে, তাই না? দেখ, সেই ছোট্ট বাবুটি কবি ফররুখ আহমেদ, তার জন্ম হয়েছিল কত সালে? 1918 সালে। কত সালে? আর সেটি ছিল জুন মাসের 10 তারিখ। হ্যাঁ, তিনি যশোর জেলার মাঝ আইল গ্রামে জন্মগ্রহণ করেন। প্রত্যেকেরই তো একটা জেলা আছে জন্মের, তাই না? ওনার জেলাটি হচ্ছে যশোর। তোমরা কি কেউ যশোরের আছো? তুমি যশোরের? মাশাআল্লাহ। কি নাম জানো তোমার? আফিয়া নাইমা জান্নাতির বাড়িও কিন্তু যশোরে। তোমরা আর কেউ যশোরের না? হ্যাঁ, যাক, তাহলে তবুও কবি ফররুখ আহমেদের দেশের বাড়ির একজনকে পাওয়া গেল। তো কবি ফররুখ আহমেদের বাবা ছিলেন একজন কি পুলিশ। কি ছিলেন? ভয় পেয়েছো নাকি? হ্যাঁ, ভয় পাও? পুলিশ দেখলে ভয় পাও? এখন পুলিশ ভালো হয়ে গেছে না, পুলিশ দেখলে এখন আর ভয় লাগে না, তাই না? পুলিশ তো আসলে মানুষই। একসময় পুলিশ মানুষ ছিল না, পুলিশ তখন পুলিশ ছিল, এখন পুলিশ মানুষ হয়ে গেছে। আরও উন্নত দেশ যেগুলো, যেমন ধরো আমেরিকা, তারপর ইউরোপ, ওইসব দেশের পুলিশরা আরও বেশি মানুষ, এমনি মানুষের থেকেও আরও অনেক বেশি ভালো মানুষ তারা। হ্যাঁ, সাধারণ ভালো মানুষদের কি পুলিশ দেখে ভয় পাওয়ার কথা? ভয় পাওয়ার কথা নয়। যাই হোক,
কবি ফররুখ আহমেদের বাবা ছিলেন একজন কি পুলিশের অফিসার, হ্যাঁ, তার নাম ছিল সৈয়দ হাতেম আলী। কি নাম ছিল? সৈয়দ হাতেম আলী সাহেবের তিনটা মেয়ের পরে তার ঘর আলো করে একটা ফুটফুটে ছেলের জন্ম হলো। সেই ছেলের নাম, তার জন্ম হয়েছিল রমজান মাসের 1 তারিখে। রমজান মাস কোনটি? যে রোজার মাস, আমরা না খেয়ে থাকি, মনে আছে তো না? হ্যাঁ, সেই রমজান মাসের 1 তারিখে জন্ম হয়েছে বলে তার দাদি তাকে রমজান বলেই ডাকতো। অনেকদিন তাকে রমজান বলেই ডাকা হয়েছে, কিন্তু পরবর্তীতে তার নাম রাখা হয় সৈয়দ ফররুখ আহমদ। পরবর্তীতে তিনি নিজের নাম থেকে সৈয়দ শব্দটা বাদ দিয়ে দেন, কারণ সৈয়দ একটা বংশের নাম, আর ধরে নেওয়া হয় যে সৈয়দ বংশে যারা জন্মগ্রহণ করে তারা অনেক বেশি, মানে কি বলে, অভিজাত। হ্যাঁ, অনেক বেশি অভিজাত, অন্যান্য ধর্মের থেকে, অন্যান্য বংশের থেকে তারা অনেক বেশি উচ্চ বংশীয়। তো তিনি মানুষের মধ্যে উচ্চ নিচের ভেদাভেদটা উনি চাননি, এজন্য তিনি তার নাম থেকে সৈয়দ শব্দটা বাতিল করে দিয়ে তার নাম তিনি কি রাখলেন, নিজেই তার নাম ঘোষণা করলেন, কি নাম? ফররুখ আহমদ। তো যাই হোক, ফররুখ আহমেদ কিন্তু তারপরে কি হলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন। কিন্তু তার বয়স যখন মাত্র 6 বছর, তখন তার মাটি তো মরে গেল। আম্মু মরে গেলে কেমন লাগে? তোমাদের কি কারো, সবার আম্মু আছে তো, তাই না? হ্যাঁ, যদি কারো আম্মু না থাকে তখন বুঝতে পারতে যে আম্মু না থাকলে কত কষ্ট লাগে। আমাদের নবীরও কিন্তু 6 বছর বয়সে আম্মু মারা গিয়েছিলেন, আর কবি ফররুখ আহমেদেরও 6 বছর বয়সে তার আম্মু মারা গিয়েছিলেন। তখন তাকে কে পালবে? বাবা পুলিশের চাকরি করেন, তাকে কে পালবে? তখন তাকে পালতে দেওয়া হলো তার দাদির কাছে। তার দাদিকে নিয়ে আসা হলো। আর তার দাদি ছিলেন একজন অসাধারণ মহিলা। হ্যাঁ, তিনি যেমন সুন্দর করে গল্প বলতে পারতেন, তিনি তেমন সুন্দর করে কবিতা বলতে পারতেন, ছড়া কাটতে পারতেন, এবং তিনি খুব পরহেজগার ধার্মিক মানুষ ছিলেন। সব মিলিয়ে কবি ফররুখ আহমেদের জন্য তার দাদি একটা অসাধারণ কিছু হয়ে গেল। সারাক্ষণ দাদির পিছু পিছু লেগে থাকে। রাত গভীর হলে দাদু তাকে নানান গল্প শোনায়। কত রকমের সেই গল্প, তোমরা সেই গল্প জানোই না। যেমন তোমরা কি সিন্দাবাদের গল্প জানো? জানো না। সিন্দাবাদ একজন সমুদ্রে ভ্রমণ করেছে, হ্যাঁ, দেশের পরে দেশ ঘুরেছে, নানান অভিজ্ঞতা হয়েছে। সেই গল্প তিনি দিনের পর দিন তার নাতিকে শুনিয়েছেন। তারপর তোমরা কি আলীবাবা 40 চরের গল্প শুনেছো? যারা বড় তারা 2-1 শুনেছে, কিন্তু যারা ছোট তারা তো শুনেই নাই। এটা তো আরও মজার গল্প। এইরকম নানান কাহিনী, নৌফেল ও হাতেম, আরও কত রকমের গল্প। হাতেম তাই একজন খুব দানশীল ব্যক্তি ছিলেন। হ্যাঁ, এরকম আরও কত মানুষের গল্প যে শুনতে শুনতে কবি ফররুখ আহমেদ একটু একটু করে বড় হতে লাগলেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে ফররুখ আহমেদের একটা ছোট্ট ছড়া বলতে পারে আমাদের একটা ছোট্ট বন্ধু, ওর নাম হচ্ছে জাইয়ান। আমরা একটা ছড়া শুনে আসি, কি বলো তোমরা, গল্পের ফাঁকে? হ্যাঁ, আমরা জাইয়ানের কাছ থেকে একটা ছড়া শুনতে পারি। এবার জাইয়ান, আসো, তুমি ছড়া বলো। কবি ফররুখ আহমেদের একটা ছড়া তুমি বলো। বাঘের মাসি বিল্লি আসলো ঘুরে দিল্লি, তুলে 4 বাচ্চা, বলছি আমি সাচ্চা, পায়ের নিচে মখমল, চোখ জলে তার জল জল। খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে? ভালো লেগেছে। আচ্ছা, এরকম ফররুখ আহমেদের অনেক অনেক ছড়া আছে, কবিতা আছে, সেগুলোর কথা আমরা জানবো। তো তারপরে কি হলো, কবি ফররুখ আহমেদ তখন কি করলেন, তখন তারা চলে গেলেন হঠাৎ করে, তার বাবার তো চাকরি, বদলির চাকরি, তাই না, পুলিশে চাকরি করেন। হ্যাঁ, তারা চলে গেলেন কোথায়? কলকাতায় চলে গেলেন। কলকাতায় গিয়ে তারা ফররুখ আহমেদকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিলেন। হ্যাঁ, তো সেই স্কুলের বালিগঞ্জ স্কুল, তার আগে একটা প্রাইমারি স্কুলে পড়েছেন। হ্যাঁ, তো সেই প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে তার সাথে একজন খুব বড় সাহিত্যিক হয়েছে, বড় হয়ে। হ্যাঁ, তোমাদের এমন হয় না যে ছোটোবেলায় বন্ধুত্ব হয়, নতুন জায়গায় গিয়েছো, নতুন একজনের সাথে বন্ধুত্ব হয়েছে? কবি ফররুখ আহমেদও এরকম একটা কলকাতায় গিয়ে একটা এলাকায় উঠেছেন, একটা দোতলা বাসায়, নিচতলায় তার একটা বন্ধু হয়ে গেল। খুবই ভদ্র একটা ছেলে, হ্যাঁ, খুবই সম্ভ্রান্ত একটা ছেলে। হ্যাঁ, নাম হচ্ছে আবু রুশদ। কী নাম? আবু রুশদ। তিনিও বড় হয়ে অনেক বড় সাহিত্যিক হয়েছেন। তো এই দুই বন্ধু মিলে তখন একটা স্কুলে ভর্তি হলেন। হ্যাঁ, মজা করে সেই স্কুলের প্রাইমারি জীবন তারা পার করলেন। এরপরে হচ্ছে হাই স্কুলে ভর্তি হতে হবে, মানে ক্লাস 6 থেকে। হ্যাঁ, তো সেটিও ওই যে বালিগঞ্জ নামে একটি স্কুলে তিনি ভর্তি হলেন। হ্যাঁ, ফররুখ আহমেদ না সব কিছু খুব মনোযোগ দিয়ে দেখতেন। হ্যাঁ, তো তিনি দেখতেন যে তোমরা কি কখনো মুরগি কেমন করে বাচ্চা ফোটায় ডিম থেকে দেখেছো? হ্যাঁ, দেখেছো না? অনেকগুলো ডিম পারে প্রথমে, তাই না? ধরো 15টা ডিম 15 দিনে পারে। তারপরে সেই ডিমের উপরে মুরগি কী করে? বসে থাকে।
তখন আর মুরগি কিন্তু ডিম পারে না, তখন শুধু বসেই থাকে। বসে থেকে থেকে গরম করতে 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 অনেক দিন পরে সেই ডিমগুলোর থেকে ছোট ছোট বাচ্চা বের হয়, কি সুন্দর তুলতুলে বাচ্চা বের হয় না। তো ফররুখ আহমেদ তখন ছোট্ট বাবু, তখন সেও দেখলো যে আরে এরকম মুরগির উপরে ডিমের বুকে নিয়ে ডিম বসে থাকলে কি বাচ্চা হয়? হ্যাঁ, তাহলে সে করলো কি অনেকগুলো ডিম জোগাড় করে বিছানায় নিয়ে গিয়ে সে বুকের উপরে চাপ দিয়ে সে সারা রাত ঘুমিয়ে থাকলো। সকালবেলা উঠে তার দাদি তো দেখে কি ব্যাপার, বিছানার মধ্যে ডিম ভেঙে কুসুম কুসুম ছড়িয়ে কেমন হয়ে আছে। ডিম ভেঙে গেলে কেমন লাগে না, আটা আটা হয়ে যায়, গন্ধ গন্ধ হয়ে যায়। তারপরে বলে তুমি কেন এরকম করলা? বলে যে আমি তো দেখেছি মুরগি কেমন করে বাচ্চা ফুটায়, আমিও ভেবেছিলাম কি ডিমগুলো দিয়ে আমি বাচ্চা ফুটাবো। তো এরকম তার খুব এরকম কৌতূহল ছিল, যেখানে যেত সে মনোযোগ দিয়ে দেখতো কেমন করে পাখি বাসা বানায়। তোমরা কি পাখি বাসা বানানো দেখেছো? আমাদের বিল্ডিংয়ে এক রকমের পাখি থাকে, তোমরা জানো সেই পাখির নাম কি? চড়ুই পাখি। ওদের কিন্তু নিজের বাসা নেই, তাই না? ওরা আমাদের বাসায় থাকে, কিন্তু নিজেরা বাসা বানাতে পারে, এরকম অনেক সুন্দর বাসা বানায়। এরকম একটা পাখির নাম বলো তো? বাবুই পাখি। কি সুন্দর বাসা বানায়, তাই না? এরকম লম্বা একটা বাসা বানায়, সেই বাসাটা আবার তাল গাছের পাতার সাথে এমন করে ঝুলিয়ে রাখে যে শত বাতাস আসলেও সেটা ছিঁড়ে পড়ে যায় না। সেই বাসার নিচের দিকে একটা রুম থাকে, দরজা থাকে, সে দরজার মধ্য দিয়ে ফুরুত করে ঢুকে যায়, ঢুকে সেই বাসার মধ্যে অনেকগুলো রুম থাকে, মানে আরও বাচ্চা টাচ্চা থাকে, ডিম পাড়ার জায়গা থাকে। ওটার মধ্যে ডাইনিং রুম থাকে, ড্রয়িং রুম থাকে, বেডরুম থাকে। সেটা তো আমরা তো দেখিনি, তাই না? আমরা ছোটোবেলায় দেখতাম, বাসা খুলে খুলে এনে দেখতাম যে ভেতরে কী আছে। তো যাই হোক, তো এই যে পাখির বাসা, তার একটা কবিতার বইয়ের নাম হচ্ছে পাখির বাসা। তিনি লিখেছিলেন, আইগো তোরা ঝিমিয়ে পড়া দিনটাতে পাখির বাসা খুঁজতে যাব একসাথে। সব পাখি তো আর একরকম বাসা বানায় না। তোমরা যখন প্রকৃতির মধ্যে ঘুরবে, যদি কখনো ঘোরো, জঙ্গলে যাও, বনে যাও, তখন দেখবে যে কত রকমের গাছ, পাখিরা কত নানান রকম করে কিচিরমিচির করে ডাকে। আমরা তো শুধু একটা পাখির ডাকে শুনি, সেটির নাম কি শহরে? কাক। শুধু কা কা এই ডাকে শুনি, তাই না? ভোরবেলা ঘুমের থেকে উঠলেও শুধু কা কা শুনি, আর রাতের বেলাও কা কা শুনি। কিন্তু এই কাকেরাও কিন্তু বাসা বানাতে পারে, জানো? বিভিন্ন বড় বড় গাছে, যেমন নারকেল গাছের চূড়ায় কিংবা আম গাছের উপরে এই পাখিরাও বাসা বানায়। তো ফররুখ আহমেদ তিনি এইসব পাখির বাসা খুঁজে খুঁজে দেখতেন যে কোন পাখির বাসাটা কেমন দেখতে। এবং এগুলো দেখে দেখে তিনি কি করতেন, তার একটা বই লিখতেন, বইয়ের নাম হচ্ছে পাখির বাসা। কি নাম বইয়ের? এবং এই বইটা লেখার কারণে তিনি অনেক বড় একটা পুরস্কার পেয়েছিলেন, ইউনেস্কো পুরস্কার পেয়েছিলেন তিনি। তো যাই হোক, সে কথা আমরা মনে হয় এখন আমরা আরেকটা কবিতা শুনতে পারি। আমাদের তিনি আরও মজার কিছু কবিতা লিখেছেন, তার মধ্যে একটা হচ্ছে মেলায় যাওয়ার ফ্যাকড়া। তোমরা কি কখনো মেলায় গিয়েছো? মেলায় অনেক ভিড় থাকে না? যদি বাবার হাত যদি হঠাৎ ছুটে যায় তখন কি অবস্থা হবে? খুঁজেই পাওয়া যাবে না, হারিয়ে যাবা তখন, তাই না? এখন তো তবু হারিয়ে গেলে একটা উপায় আছে, তোমরা যে কোনো একটা দোকানে গিয়ে বা কোনো একটা আঙ্কেলকে বলবা যে আঙ্কেল আপনার মোবাইলটা একটু দিবেন, আমি একটা ফোন করবো আব্বুকে, তাই না? সহজে খুঁজে পাওয়া যায়। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমরা যদি কোথাও হারিয়ে যেতাম, আমাদের আর খুঁজে পাওয়ার কোনো অবস্থাই ছিল না। আমরা যদি বাসা যদি চিনতাম, তাহলে হয়তো বা খুঁজে খুঁজে বাসায় চলে আসতে পারতাম। কিন্তু এরকম কত মানুষ হারিয়ে গিয়েছে, কত বাচ্চা কতভাবে হারিয়ে গেছে, যাদেরকে আর কোনো দিন পাওয়া যায়নি। তো বন্ধুরা, আমরা তো অনেকক্ষণ গল্প শুনলাম, চলো এবারে আমরা কবি ফররুখ আহমেদের লেখা একটা মজার কবিতা শুনি। সেই যে মেলায় যাওয়ার যে ফ্যাকড়া, মেলায় যাওয়ার যে নানান ঝক্কি ঝামেলা আছে, সেটি নিয়ে কবি ফররুখ আহমেদের একটা মজার ছড়া আছে। আমাদের যে ছোট্ট বন্ধু আদিয়ান, সে তোমাদেরকে এই কবিতাটা শোনাবে। চলো তাহলে কবিতা শোনা যাক। মেলায় যেও না রে ভাই, মেলায় যেও না, মেলায় যাওয়ার নাম করে কেউ পয়সা চেও না। ক্যাবলা কান্ত জিত করে ভাই সেবার মেলায় গেল, মেলায় যাওয়ার মজাটা ফের হাতে হাতেই পেল। ব্যাপারটা তাই তাদের কাছে বলছি খোলাখুলি, মেলায় যাওয়ার জন্য যারা করছো ঝুলাঝুলি। ক্যাবলা ধরে বায়না, কিনবে নতুন আয়না, খুড্ডি লাটাই কিস্তি, সেই সঙ্গে মিষ্টি। কাঠের ঘোড়া ময়না, লাল পুতুলের গয়না, মানে না চোখ রাঙানি, নেয় সে শিকি দুয়ানি। পয়সা নিয়ে ক্যাবলা শেষে ঈদের মেলায় গেল, পল্টন মাঠ ছাড়ার আগেই লোকের আওয়াজ পেল, গম 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 শব্দ ওঠে, ভিড় হয়েছে ভারী। পয়সা রেখে ডান পকেটে যায় সে তাড়াতাড়ি,
বাপরে, সে কি ধুমধারাক্কা, দিচ্ছে ধাক্কা, খাচ্ছে ধাক্কা, গুতোর চোটে হয় প্রাণান্ত, হাঁপিয়ে উঠে ক্যাবলাকান্ত। লাগলো যখন ভীষণ তেষ্টা, ক্যাবলা করে ডাবের চেষ্টা। তাকিয়ে দেখে পকেট সাফ, ভিড়ের ভেতর দেয় সে লাভ। কেউ রেকে কয় করছো কি, কেউ বা বলে ধরছো কি, লাফাও কেন বোকার মতো, প্রশ্ন উঠে ইতস্তত। ক্যাবলা তখন ব্যাপারখানা বলল করে টাল বাহানা, কোথায় গেল পকেট মার, কেউ রাখে না খবর তার। কেউ বা বলে পকেট মার হয়েছে আজ পগার পার। মেলায় যাওয়ার ফ্যাকরা এই, ক্যাবলা বোঝে সেই সাজেই, দেয় সে তখন মাথায় হাত, মেলায় যাওয়ার এই বরাত। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবিতা শুনলাম। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা? বেশি ভালো লাগেনি না? জোরে বলছো না যে। কেমন লেগেছে তোমাদের? অনেক ভালো লেগেছে। ফররুক আহমেদ এরকম অসংখ্য ছড়া কবিতা লিখে গেছেন। হ্যাঁ, তো তারপরে ফররুক আহমেদ ধীরে ধীরে কলকাতায় থেকে আবার ঢাকায় চলে আসলেন। তার বাবার বদলি হয়ে গেল খুলনাতে। তিনি খুলনায় এসে খুলনা জেলা স্কুল থেকে এসএসসি পাশ করলেন। হ্যাঁ, এরপরে কলকাতা গিয়ে রিপন কলেজে ভর্তি হলেন। কোন কলেজে? রিপন, খুব বিখ্যাত একটা কলেজ। সেখানে গিয়ে তিনি প্রথমে দর্শনে ভর্তি হয়েছেন, তারপরে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন এবং তার পড়ালেখার জীবনেও অনেক মজার মজার স্মৃতি আছে। হ্যাঁ, তিনি একবার কি করেছেন, অনেক বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তিনি তখন কলেজে আসবেন, তো বাইরে বের হয়ে দেখেন যে কিছুই নেই। কোনো রকমের বৃষ্টি বাদল পেরিয়ে, কাদামাটি পেরিয়ে তিনি কলেজে এসে একদম পেছনের বেঞ্চে বসলেন, কেননা তিনি দেখলেন যে তার কাপড়েও বিভিন্ন জায়গায় কাদামাটি লেগে আছে। হ্যাঁ, তো পেছনের বেঞ্চে বসে তখন ক্লাস চলছে। হ্যাঁ, একজন খুব বিখ্যাত একজন সাহিত্যিক ক্লাস নিচ্ছেন, অনেক বড় একজন লেখক তিনিও। হ্যাঁ, তো এক পর্যায়ে তিনি কি করলেন, ক্লাস দিচ্ছেন, সবাই নোট নিচ্ছে, কিন্তু একটা ছেলে পেছনে বসে কে যেন লিখেই যাচ্ছে। পরে তার শিক্ষক একদম পেছনে এসে দেখলেন যে ওই ছেলেটি সে ক্লাস ফলো না করে নিজের মতন করে কি যেন লিখছে। তখন তার খাতাটি টেনে নিয়ে গেলেন, টেনে নিয়ে গিয়ে সেটি পড়লেন, পড়ে দেখলেন, তিনি অবাক হয়ে গেলেন। এটাকে বলে সনেট, কবিতার একটা ধরন। এক রকমের কবিতা আছে, সেই কবিতাকে কি বলে? সনেট বলে। কি বলে? সনেট কবিতার বৈশিষ্ট্য হলো যে প্রত্যেকটা লাইনে 14টা অক্ষর থাকবে, আবার মোট 14টা অক্ষর থাকবে, বাক্য থাকবে, 14টা লাইন থাকবে, এদিকেও 14 এদিকেও 14। এই জন্য এই কবিতাগুলোকে বলে চতুর্দশপদী কবিতা। হ্যাঁ, 14 লাইনের কবিতা থাকে, আবার 14টা অক্ষর থাকে প্রতি লাইনে। এই জন্য এই সনেট কবিতাগুলোকে বাংলাতে বলে চতুর্দশপদী কবিতা। এই কবিতা লিখে তিনি খাতা ভরে ফেলেছেন। ওই শিক্ষক কবিতাগুলো নিয়ে পড়লেন, পড়ে তো অবাক, অসাধারণ কবিতা, অসাধারণ। তিনি তখন সেই কবিতাটা খাতাটা নিয়ে তার টিচার্স রুমে ফিরে গেলেন, সেখানে গিয়ে অন্যান্য শিক্ষকদের আবৃত্তি করে শোনালেন, তারাও মুগ্ধ হয়ে গেল। তখনকার সময়ের বিখ্যাত যে কবিতার পত্রিকা, সেই পত্রিকার সম্পাদক তিনিও তাদের মধ্যে ছিলেন। তিনি কী করলেন, সেখান থেকে কয়েকটা কবিতা নিয়ে ছাপিয়ে দিলেন তার পত্রিকায়। এই তো নাম ডাক ছড়িয়ে পড়ল কবি ফররুক আহমদের। সময়টা ছিল কখন? তখন 1940-41 এই সময়টা। তখনও এই ব্রিটিশ থেকে আমাদের উপমহাদেশ স্বাধীন হয়নি, তখনও ব্রিটিশরা শাসন করছে, চারদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে। হ্যাঁ, এই সময়ের মধ্যে তিনি কী করলেন, তার ব্রিটিশদের তাড়িয়ে আমাদের একটা দেশ গঠন করতে হবে, হ্যাঁ, আমাদের আর কত গোলামির সহ্য করতে হবে। তখন তার প্রথম বই বের হলো, সেই বইটির নাম হচ্ছে সাত সাগরের মাঝি। কি নাম বইয়ের? মানে যেন আমরা একটা নৌকা দিয়ে চলেছি, হ্যাঁ, আমাদের সামনে সমুদ্র, সেই সমুদ্রে অনেক ঢেউ আছে, তবুও আমাদের সেই নৌকাটি নিয়ে পার হতে হবে। মানে আমাদের দেশকে নিয়ে আমরা চলেছি, আমাদের শাসন করছে ইংরেজরা, তাদেরকে তাড়াতে হবে, অনেক বাধা, অনেক বিপত্তি সব পার হয়ে আমাদের নৌকাটি নিয়ে আমাদের সমুদ্র পার হতে হবে। এই যে একটা চিন্তা, সেই চিন্তা থেকে তিনি লিখলেন সাত সাগরের মাঝি। কত যে আধার পর্দা পাড়ায়, ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার হেনেছে ফেনা, তবু জাগলে না, তবু তুমি জাগলে না। মানে ঘুমন্ত জাতিকে জাগানোর জন্য তার যে আকুতি, যে তোমার সাগর এসে দেখো, জোয়ার এসে তোমার উপকূল ভাসিয়ে নিয়ে যাচ্ছে, তবু তুমি ঘুমিয়ে আছো। ঘুমিয়ে থাকলে কি কোনো জাতির পরিবর্তন সম্ভব? হ্যাঁ, আজকে দেখো কয়েকদিন আগে আমাদের যে জুলাইয়ের যে আন্দোলন হলো, 36শে জুলাইতে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম। সব মানুষ যদি বাসায় ঘুমিয়ে থাকতো, মনে করতো আচ্ছা ছাত্ররা তো মাঠে আছে, আমরা কেউ মাঠে নামবো না।
আবার ছাত্ররাও যদি মনে করতো যে অন্যরা যাক আমরা ঘুমিয়ে থাকবো, এমন করে করে যদি কেউ না আসতো তাহলে কি আন্দোলন হতো? তাহলে কি বিপ্লব হতো? তাহলে কি আমরা বিজয় লাভ করতে পারতাম? তাহলে কি একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা যেতে পারতাম? পারতাম না। তার মানে হচ্ছে গিয়ে আমাদের জাগতে হবে। হ্যাঁ, এই জাগার কাজটা কে করেছেন? ফররুখ আহমেদ করেছেন। হ্যাঁ, তিনি তখন সাত সাগরের মাঝি লিখলেন, এটি সারা পড়ে গেল চারদিকে। হ্যাঁ, তখন লোকজন এই কবিতাটা আবৃত্তি করে করে স্বাধীনতার সংগ্রামের জন্য উদ্দীপনা নিতে লাগলো, উদ্দীপ্ত হতে লাগলো। তো বন্ধুরা, এখন আমরা আমাদের গল্পের ফাঁকে আমরা চলো আবার একটা গান শুনে নিই। হ্যাঁ, কে গান গাইবে জানো? হ্যাঁ, কী নাম জানো তোমার বন্ধু? মাধুর্য। দেখো কি সুন্দর একটা নাম। হ্যাঁ, মাধুর্য, এই নামটা আমি কখনোই শুনিনি। সুন্দর একটা নাম। হ্যাঁ, মধুর থেকে মাধুর্য, যার কথা মাধুর্য, যার গান মাধুর্য লাগে, শুনতে লাগে, ভালো লাগে, তাকে আমরা মাধুর্য বলি। হ্যাঁ, চলো তাহলে আমরা একটা গান শুনে নিই মাধুর্যর কাছ থেকে। লাল ফড়িং বলে প্রজাপতিকে, সৃষ্টিকে করেছে তোমায়। প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায়। লাল ফড়িং বলে প্রজাপতিকে, সৃষ্টিকে করেছে তোমায়। প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায়। লা 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 লা, হে 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 হে, লা 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 লা, লা 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 লা। আকাশের রং ধনু বৃষ্টিকে বলে জানো কি প্রভুর নাম। বৃষ্টি পে ঘুম মেলে মৃদু হেসে বলে হৃদয়ে খোদার কালাম। আকাশের রং ধনু বৃষ্টিকে বলে জানো কি প্রভুর নাম। বৃষ্টি পে ঘুম মেলে মৃদু হেসে বলে হৃদয়ে খোদার কালাম। ফুল পাখি তরুলতা সবাই বাঁচে আল্লাহর স্নেহের ছায়ায়। প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায়। লা 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 লা, হে 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 হে, লা 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 লা, লা 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 লা। জিরাফ প্রশ্ন করে কাকাতুয়াকে, শ্রেষ্ঠ নবীর কি নাম। কাকাতুয়া পাঠ করে দরুদ শরীফ, রাসূলকে জানাই সালাম। জিরাফ প্রশ্ন করে কাকাতুয়াকে, শ্রেষ্ঠ নবীর কি নাম। কাকাতুয়া পাঠ করে দরুদ শরীফ, রাসূলকে জানাই সালাম। ফড়িং প্রজাপতি কিংবা আকাশ প্রভুর রহমত চাই। প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায়। লা 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 লা, হে 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 হে, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গান আমরা শুনলাম। আমাদের বন্ধু কি নাম যেন মনে আছে তোমাদের? মাধুর্য, তাই না? মাধুর্যর কাছ থেকে আমরা খুব সুন্দর একটা গান শুনলাম। তো যাই হোক বন্ধুরা, আমরা কবি ফররুখ আহমেদের গল্প শুনছিলাম। তার গল্প তো একটা মানুষের জীবন তো অনেক বড় থাকে, এই গল্পেরও কোনো শেষ নেই। আমরা খুব তাড়াতাড়ি করে চলে যাব। তারপর কি হয়েছে, এখন তাকে চাকরি করতে হবে। এর মধ্যে কি হলো, তার একটা
তার নানা একটা চিঠি লিখলেন তাকে, চিঠি লিখে বললেন, তার বয়স তখন মাত্র কিন্তু 24 বছর, 1942 সাল সেটা। হ্যাঁ, তার নানা লিখলেন যে তোমাকে বিয়ে করতে হবে। ওই নানারই আর একটা নাতি, হ্যাঁ, অর্থাৎ কবি ফররুখ আহমদের আপন খালাতো বোন, তাকে তখন বিয়ের জন্য প্রস্তাব করা হলো। তো সেই মেয়েটিও ছিল অনেক সুন্দর দেখতে, সেই মেয়েটি ছিল অনেক রূপবতী, গুণবতী, হ্যাঁ, মানে পড়ালেখা জানতো। হ্যাঁ, কবি ফররুখ আহমেদের পরিবারের সবাই রাজি হয়ে গেল এবং ফররুখ আহমেদেরও রাজি হয়ে গেলেন। তখন তাদের কি হলো, বিয়ে হয়ে গেল। এখন বিয়ে হয়ে গেলে কিন্তু মানুষের একটা সংসার হয়ে যায়, অনেক দায়িত্ব হয়ে যায়। তখন আর কিন্তু এই কবিতা লিখে ঘুরে বেড়ানো যায় না, তখন একটা চাকরিও করতে হয়, তাই না? হ্যাঁ, যারা কবিতা এখন তারা একটু কি হয়, বেখেয়ালি হয়, অমনোযোগী হয়, তাদের পরিবার তেমন একটা মানে লাগে না, হ্যাঁ, বা লাগে কিন্তু পরিবারের দিকে সময় দিতে পারে না। কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন কি হয়, তাকে একটা সংসার করতে হবে, তখন তাকে কিন্তু একটা চাকরি করতে হবে। ফররুখ আহমেদ তখন 2-3 জায়গায় চাকরি নিলেন। প্রথমে পুলিশে চাকরি নিলেন, তার কিছুদিন পরে তিনি একটা পত্রিকায় চাকরি নিলেন। কোনো চাকরি তার ভালো লাগে না। এরপরে দেশ যখন ভাগ হয়ে গেল তখন কলকাতা থেকে তারা সবাই ঢাকায় চলে আসলো এবং ঢাকায় এসে তিনি রেডিওতে চাকরি নিলেন। তোমরা কি রেডিওর নাম শুনেছ? তোমরা তো মানে রেডিও তো এমন একটা যন্ত্র যেটি মানে মানুষের কাছে সবচেয়ে প্রয়োজনীয় একটা যন্ত্র ছিল। দূরের জিনিস জানার জন্য, খবর শোনার জন্য, গান শোনার জন্য তখন রেডিও ছাড়া আর কিছুই ছিল না। রেডিওর পরে আসলো টেলিভিশন। তখন মানুষ অবাক হয়ে গেল, আরে আমরা যে গান শুনছি দূর থেকে সেটা এখন দেখতেও পাবো। এখন দেখো টেলিভিশনও আমাদের এখন পুরনো হয়ে গেছে, এখন আমাদের কম্পিউটার এসেছে এখন মোবাইল। এখন আমাদের আর টিভিতেও আমাদের দেখার দরকার হয় না, আমরা মোবাইলের মধ্যে সব দেখে ফেলি, তাই না? আমরা এতই আধুনিক হয়েছে যে আমরা এখন আর রেডিও চিনি না। আসলেই তোমরা কিন্তু অনেকে রেডিও চেনো না। আমার মনে হয় না যে তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা বলতে পারবে কি রেডিও। রেডিও হচ্ছে ছোট্ট একটা যন্ত্র, এরকম ঘোরালে শব্দ হয়, হ্যাঁ, বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন গান ভেসে আসে, কবিতা ভেসে আসে, খবর ভেসে আসে। তো সেরকম একটা রেডিও অফিসে চাকরি নিলেন ফররুখ আহমেদ এবং তিনি শেষ জীবন পর্যন্ত এই রেডিওতেই চাকরি করেছেন এবং রেডিওতে তিনি শিশু কিশোরদের প্রোগ্রাম করেছেন বেশি। ছোটদের নিয়ে অনেক গান লিখেছেন, কবিতা লিখেছেন। যেমন তোমরা একটা গান জানো না যে আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায়, জানো এটি? হ্যাঁ, আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায়, তোরা সঙ্গে যাবি আয়, আয় 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 তোরা সঙ্গে যাবি আয়। কার লেখা এটি? কবি ফররুখ আহমদের। এরপরে আরেকটি মজার গান ভাষা নিয়ে লিখেছেন, সেটি হচ্ছে ডালে ডালে পাখির বাসা, মিষ্টি মধুর পাখির ভাষা, সাত সাগরে নদীর বাসা, কুলু কুলু নদীর ভাষা, হাজার সুরে হাজার ভাষা এই দুনিয়া ঘেরা, আর মাতৃভাষা বাংলায় আমার সকল ভাষার সেরা। দেখো গানের কথাগুলো কি সুন্দর, ডালে ডালে পাখির বাসা, আবার মিষ্টি মধুর পাখির ভাষা, এটা কিন্তু ভাষা, প্রথমটা ছিল বাসা। তারপরে বলেছেন সাত সাগরে নদীর বাসা, মানে নদীগুলোর বাসা কোথায়? সাগরে। নদীগুলো শেষমেশ সাগরে চলে যায় না? নদীর পানিগুলো ভাসতে ভাসতে কিন্তু স্রোতগুলো সাগরে গিয়ে মেশে। আবার কুলু কুলু নদীর ভাষা, আবার নদীর যে একটা ভাষা আছে, নদী কোন ভাষায় কথা বলে? কুলু কুলু শব্দে, তাই না? নদীর পাড় দিয়ে যদি তুমি নৌকায় চলে যাও দেখবে যে কলকল কলকল কুলু কুলু শব্দ হচ্ছে। হ্যাঁ, তো এরকম হাজার সুরে হাজার ভাষা এই দুনিয়া ঘেরা, কিন্তু মাতৃভাষা বাংলা আমার সকল ভাষার সেরা। আমরা যতই ভাষা শুনি না কেন, কোনো ভাষা আছে চ্যাংচুং প্যাংপুং করে বলে না? কোন দেশে বলে? চায়না, কোরিয়া এরা বলে, তাই না? এরপরে আবার কোনো ভাষা আছে আবার খটর মটর করে বলে, হ্যাঁ, কোনো ভাষা আছে টস টস করে বলে, জার্মানিদের ভাষা টস টস করে বলে, হ্যাঁ, আবার কোনো কোনো ভাষা আইন গলার মধ্যে দিয়ে বেশি বলে, হ্যাঁ, যেমন আরবি ভাষা। হ্যাঁ, যদিও এটা জান্নাতের ভাষা, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমাদের কাছে বাংলা ভাষাটাই বেশি মধুর লাগে, না? আমরা এই ভাষাতে বুঝতে পারি, গল্প করতে পারি, আম্মু বকা দিলে সেই বকাটাও বুঝতে পারি, আব্বু আদর করলে সেই আদরের ভাষাটাও আমরা এই ভাষাতেই বুঝতে পারি। যাই হোক, কবি ফররুখ আহমেদ তারপর কি করেছেন, তিনি ওই রেডিওতেই চাকরি করেছেন। তবে তিনি যেহেতু খুব কী ছিলেন, তিনি কারোর সাথে আপোষ করতেন না, এই জন্য তিনি কাউকে কখনো তোয়াজ করেননি, হ্যাঁ, কাউকে কখনো তেল দেননি, যার কারণে তিনি সারা জীবন কষ্ট করে গেছেন। তিনি রেডিওতে চাকরি করে সামান্য যে বেতন পেতেন, সেই বেতন দিয়েই তার অনেক বড় একটা পরিবার ছিল, সেই পরিবার নিয়ে তাকে চলতে হতো। নিজের দুঃখ কষ্টের কথা তিনি কাউকে বলে যাননি, এমনকি শেষ জীবনে তিনি অনেকটা না খেয়েই তিনি মারা গিয়েছেন। হ্যাঁ, সেটি 1974 সালের কথা। 19 অক্টোবর তিনি তখন চাকরি বাকরি নাই তার, হ্যাঁ, দেশে দুর্ভিক্ষ হয়েছে কয়েকদিন আগে, হ্যাঁ, খুব খারাপ অবস্থা। এই অবস্থায় তিনি
মৃত্যুবরণ করলেন, নাকি ৭৪ই দুর্ভিক্ষ হয়েছে। ওই দুর্ভিক্ষের সময় তিনি তখন অনেক কষ্টে পড়ে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো তিনি পৃথিবীতে যখন বেঁচে ছিলেন তখনও তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন, আবার মৃত্যুর পরেও তিনি ২১শে পদক পেয়েছেন। মানে মৃত্যুর পরে তাকে অনেক সম্মান জানানো হয়েছে, কিন্তু মৃত্যুর আগে তার যে খোঁজখবর নেওয়া, তার যত্ন নেওয়া, একজন কবিদের তো আসলে আয় রোজগার কম থাকে। হ্যাঁ, এই জন্য তোমরা মনে রাখবে যে তোমাদের আশেপাশে যদি কোনো কবিকে দেখতে পাও তবে অবশ্যই তোমরা তার খোঁজখবর রাখবে। তোমরা যখন বড় হয়ে যাবে, বড় বড় চাকরি করবে, তখন কবিদেরকে তোমরা সম্মান করবে, কারণ কবিরা যা লেখে তা কিন্তু সাধারণ মানুষ লিখতে পারে না। কবিরা যা লেখে তা এগুলো কিন্তু একদম মানে ইলহামের মতন। ইলহাম মানে হচ্ছে গিয়ে নবীদের প্রতি যেই ওহী নাজিল হয়, এরকম কবিদের প্রতিও আল্লাহর কোনো একটা বিশেষ কিছু নাজিল হয় বলেই কবিরা এগুলো লিখতে পারেন। এত সুন্দর সুন্দর কথাই, এত সুন্দর ভাষা তারা লিখতে পারেন। যাই হোক, কবি ফজলুল হক আহমেদের এরকম অনেক অনেক সাহিত্য রয়েছে। তার ছোটদের জন্য পাখির বাসা, হরফের ছড়া, চিড়িয়াখানা, নতুন লেখা, এরকম ফুলের জলসা, ৭ ডাকাত আর হাতেন তাই, মোট ৭টি গ্রন্থ তিনি ছোটদের জন্য লিখেছেন। হ্যাঁ, আর বড়দের জন্য তো অসংখ্য কিছু লিখেছেনই। এই কবির জীবন নিয়ে আমরা জানবো আরও বড় হলে, এবং তার সব লেখা আমরা পড়ে ফেলবো, তাহলে আমরা বড় মানুষ হতে পারবো। ঠিক আছে বন্ধুরা, প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, সময় হলো বিদায় নেবার। আজকে আমরা কবি ফজলুল হক আহমেদের জীবনের গল্প শুনেছি, তার লেখা কবিতা শুনেছি, ছড়া শুনেছি, গানও শুনেছি। এখন আমরা বিদায় নেব আমাদের ছোট্ট বন্ধু আফিয়া নাইমা জান্নাত এবং তার দলের কোরাস একটি গান শুনতে শুনতে আমরা আজকের গল্পের আসর শেষ করব। আগামী গল্পের আসরে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। খুব সকালে পাখির গলে যার গুণগান রটে, সাঝের বেলায় তারার মেলা তার নেয়ামত বটে। খুব সকালে পাখির গলে যার গুণগান রটে, সাঝের বেলায় তারার মেলা তার নেয়ামত বটে। সে যে লালনকারী পালনকারী সারা ভুবনময়, তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয়। খুব সকালে পাখির গলে যার গুণগান রটে, সাঝের বেলায় তারার মেলা তার নেয়ামত বটে। দিনের পরিশ্রমে যখন ক্লান্ত পথিক প্রাণ, রাতের ঘুমে কে রেখে দেয় শান্তি অফুরান। দিনের পরিশ্রমে যখন ক্লান্ত পথিক প্রাণ, রাতের ঘুমে কে রেখে দেয় শান্তি অফুরান, শান্তি অফুরান। কেসে কার স্মরণে যায় কেটে যায় হৃদয়ের ভয়, তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয়। খুব সকালে পাখির গলে যার গুণগান রটে, সাঝের বেলায় তারার মেলা তার নেয়ামত বটে। সকল প্রেমের মানুষ যখন কষ্টে ভরে মন, নতুন করে বাঁচতে শেখায় প্রেম করে কোনজন। সকল প্রেমের মানুষ যখন কষ্টে ভরে মন, নতুন করে বাঁচতে শেখায় প্রেম করে কোনজন, প্রেম করে কোনজন। কেসে কার আশিসে এক নিমিষে ঘটে পরাজয়, তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয়। খুব সকালে পাখির গলে যার গুণগান রটে, সাঝের বেলায় তারার মেলা তার নেয়ামত বটে।